আমরা আজকে কলাম এবং আমরা প্রথমে এই যে ক্রস সেকশন যেটা সেটা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন এখানে মোটামুটি দুইটা প্রজেক্টে সেম ভাবে দেখানো হয়েছে আর কি। তো এই যে সেকশনটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আমাদের আজকের ক্লাস। এবং এখানে যে রেইনফোর্সমেন্ট গুলো ইউজ করছি এগুলোর জন্য আমরা আলাদা একটা লেয়ার ক্রিয়েট করা বলতেছি। একটা হচ্ছে এখানে দুই ধরনের রেইনফোর্সমেন্ট ইউজ হবে, তাই না? কলামে হচ্ছে কি লংগিটিউডিনাল বা মেইন বার বলি, আর হচ্ছে এগুলাকে কি বলে, যেগুলা রিং এর মতো এগুলাকে কি বলে? হ্যাঁ, কলামের মধ্যে যে রিং, যেগুলো যে রিং চারপাশে রিং থাকে না, এগুলোর নাম কি? হ্যাঁ, টাইবার। টাইবার আর কি, ঠিক আছে? তো টাইবার, এই যে এগুলোর জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করবো জাস্ট। এখন থেকে যেহেতু আমরা রেইনফোর্সমেন্ট নিয়ে কাজ করবো, তাহলে রেইনফোর্সমেন্টের জন্য আমরা কি একটা লেয়ার ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে? তাহলে একটা লেয়ার ক্রিয়েট করে আমরা যে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে এসে আমরা নিউ লেয়ারে ক্লিক করলাম, এরপর এটার নাম দিলাম রেইনফোর্সমেন্ট। ওকে, রেইনফোর্সমেন্ট নামে একটা লেয়ার দিব। এটার একটা কালার আমরা দিতে পারি। সাপোজ আমরা এখান থেকে কালার, এটা কালার চুজ করলাম, ওকে দিলাম। লাইন টাইপ অবশ্যই কন্টিনিউয়াস থাকবে। আমরা লাইন ওয়েটটা আমরা কি একটু 0.309 আমরা 0.20 রাখি আর কি, ঠিক আছে? এটা আমাদের ইয়ার মতো রাখতে পারি, কিন্তু আমাদের টার্গেট থাকবে রেইনফোর্সমেন্টটা যাতে একটু হাইলাইট হয় এখন থেকে, ঠিক আছে? যেমন আমরা আমাদের এই প্রজেক্টে যদি খেয়াল করি, এখানে লাইন টাইপের ব্যাপারে তেমন কি মানে সবগুলা থিকনেস কি সেম, তাই না? মানে লাইন ওয়েটের ব্যাপারে এখানে এটা কলামের জন্য সেম, এখানে এটার জন্য সেম রাখছে আর কি। অনেক সময় দেখবেন অনেক প্রজেক্টে অনেক সময় হাইলাইট করে এটা একটু 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 কম থিকনেস থাকে, এটা একটু বেশি থিকনেসের রাখে। তো এখানে যেহেতু আমরা ভেরিয়েশন করি না, আমরা আপাতত ডিফল্ট যেটা সেটাও রাখতে পারি আর কি। করার করছেন তো নাকি লেয়ার কেট? এখন থেকে আমরা এই রেইনফোর্সমেন্ট লেয়ারটাই ইউজ করব আমাদের কিসের জন্য? আমাদের রড গুলা প্লেস করার জন্য আর কি। তাহলে কি করতে হবে? প্রথমে আমরা যদি আমাদের ড্রয়িং দেখি, যে কোনো একটাকে আমরা ফলো করি আর কি। সাপোজ আমরা এটাকে ফলো করতে পারি। এখানে কলামের ক্ষেত্রে যদি খেয়াল করি, একটা কলামের শিডিউল দেয়া আছে, তাই না? কলামের শিডিউল আমি একটু আলোচনা করি আর কি, বেসিক জিনিস আলোচনা করি, তারপর আমরা ড্রয়িং এ যাচ্ছি। যেমন এই প্রজেক্টে কলাম আছে কয় ধরনের? 3 ধরনের কলাম আছে, ঠিক আছে? আমরা এই প্রজেক্টটা দেখতেছি, এখানে 4 ধরনের কলাম আছে, সবগুলাই রেক্ট্যাঙ্গুলার শেপের কলাম, সবগুলাই রেক্ট্যাঙ্গুলার শেপের কলাম। এর মধ্যে এখানে 3টা কলাম আছে, তাই না? মানে 3টা কলামের ইয়া দেয়া আছে, এখানেও সেম হয়তো 3টাই আছে। তো এটা ভেরিয়াস থাকতে পারে। তো এই যে প্রথমে যেটা লিখছে শর্ট কলাম বা প্যাডেস্ট্রাল, এটা বলতে কি বুঝেন? এখানে লিখছে বিজিএল, এটা দিয়ে কি বুঝেন? এটা হচ্ছে বিলো গ্রাউন্ড লেভেল। এটা বুঝছে কি বিজিএল দিয়ে বিলো গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলের নিচে পর্যন্ত কলামে কেমন হবে সেটা। আর এটা হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, তার মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের এই 2 ফ্লোরের মধ্যে কলামের ডিটেইলিং কেমন হবে সেটা। এরপরে বলছে কি সেকেন্ড টু টপ ফ্লোর, মানে এখানে যততলা প্রজেক্ট এর উপরে এই রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে হবে। তাহলে এখানে 3টার মধ্যে পার্থক্য কি? আমরা যদি প্রথমে এটার সাথে অন্য 2টার পার্থক্য দেখি, বিলো গ্রাউন্ড লেভেলের সাইজ যখন 14, উপরে গ্রাউন্ড লেভেলের উপরে এসে এটা কত হয়ে গেছে? 12। কেন 12 হয়েছে? এখানে রেইনফোর্সমেন্ট তো আর এই সাইজটা তার কম, আমরা রড গুলো কি সোজা সোজা আছে, শুধুমাত্র কমে গেছে কোথায়? ক্লিয়ার কাভারে, কাভারিং। এই যে এখান থেকে এই কাভারিং এর মানটা এখানে 2.5 ইঞ্চি আছে, উপরে এসে কত ইঞ্চি হয়ে গেছে? 1.5 ইঞ্চি হয়ে গেছে। তার মানে এখানে 2.5 হলে, এখানে 1.5 ইঞ্চি হলে অবশ্যই দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি কমছে, তাই না? তাহলে বিলো গ্রাউন্ড লেভেলের ক্ষেত্রে আমরা বলি কি সাধারণত গ্রাউন্ড লেভেলের নিচে কাভারিং, কংক্রিটের কাভারিং দিতে হয় মিনিমাম 3 ইঞ্চ, মিনিমাম 3 ইঞ্চ। এটা এসিআই বা বিএনবিসি বলে। ইন কেস যদি আমরা শাটারিং করি কোন একটা স্ট্রাকচার যেটা কি করে বানানো হচ্ছে, শাটারিং করে বানানো হচ্ছে, সেটার ক্ষেত্রে মিনিমাম 2.5 ইঞ্চি ইউজ করা যায় আর কি। এটা বিএনবিসি বা এসআই তে বলা দেয়া আছে। তাহলে এখানে সেই কারণে এখানে বিলো গ্রাউন্ড লেভেলে শুধুমাত্র কাভারিংটা কি দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি বেশি। তাহলে কলাম সাইজ, অ্যাকচুয়াল কলাম সাইজ হচ্ছে কত? 12। তাহলে বিলো গ্রাউন্ড লেভেলে গিয়ে সেটা 14 হয়েছে, 2 ইঞ্চি বাড়ছে, এক পাশে 1 ইঞ্চি এক পাশে 1 ইঞ্চি। সেটা হচ্ছে অনলি কি সে কোথায় বাড়ছে? কাভারিং এ বাড়ছে। যদি আপনি কাভারিং 3 ইঞ্চি ইউজ করতাম তাহলে কয় ইঞ্চি বাড়তো? 3 ইঞ্চি। সাপোজ এখানে 3 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, তাহলে এদিকে 1.5 ইঞ্চি বাড়তো, এদিকে 1.5 ইঞ্চি বাড়তো, তাহলে আরো 3 ইঞ্চি যোগ হতো। তাহলে এটার সাথে 12 সাথে 3 ইঞ্চি যোগ করলে তখন এটা কত হইতো? 15 হইতো, তাই না? তো এখানে যেহেতু 2.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি, সেজন্য কি 2 ইঞ্চি বাড়ছে। তাহলে 12 থেকে 14 আর 24টা হবে কত?
26, ঠিক আছে। আর উপরে গিয়ে কলাম সাইজের কোনো ডিফারেন্স নাই। এটার সাথে এটার ডিফারেন্স কি, কোথায়? এটার সাথে এটার ডিফারেন্স যে যত উপরের দিকে যাব আমরা, আমাদের কি হয়, লোডটা প্রত্যেকে লোডটা উপর থেকে দিকে ট্রান্সফার হয়। তার মানে একেবারে সর্বনিচে যে কলামে উপরে সহ লোডগুলো আসবে, তাহলে লোড যে উপর দিকে আসছে নিচের দিকে আসছে বাড়তেছে, তাহলে উপরের কলামগুলো লোডের পরিমাণ কমানো হয়েছে। অথবা অনেক সময় আমরা রেনফোর্সমেন্টের সংখ্যা না কমায়া কি কমাই, ডায়া কমাই দিই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানেও 16টা, এখানে 12টা, কিন্তু 4টা 8টা। অনেক সময় এটা হতে পারে আমার 16টাই আছে, 16টাই আমরা কি করে দিলাম, 16 mm করে দিলাম, তা এরকম হইতে পারে। তো ডায়া আমরা কমাইতে পারি, অথবা যে আমরা সংখ্যাটাও কমাই দিতে পারি। এখন সংখ্যা কমাইতে গিয়ে হ্যাঁ এখানে এটার ব্যাপারে আলাদা স্পেসিফিকেশন আছে। এখানে যেহেতু দিছে, এখানে দিছে না ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোরের মধ্যে ভেরিয়েশন করছে না। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে এই যে এখানে আছে 2টা, এখানেও হয়ে গেছে কয়টা, 1টা। তার মানে এখানে এই 2টা যখন ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে আসবে, তাহলে একটা আছে এই জায়গায়, একটা আছে এই জায়গায়, আর এইটা বসতেছে মাঝখানে, তাই না? তাহলে এটার সাথে তো কানেক্টেড নাই, তাই না? এটার ব্যাপারে আলাদা কি আছে, স্পেসিফিকেশন আছে এরকম করার। এটা এরকম হইলে কি করতে হবে সেটা স্পেসিফিকেশন আছে। তো এটাই বললাম, আমি যদি এখানে সংখ্যা না কমাইতাম তাহলে কি করতাম, হয়তো এখানে সবগুলাকে 16 mm করে দিতাম, তাই না? তখন কি আমার ওই প্রবলেমটা, আপনি যে প্রবলেমটার কথা বলতেছেন যে এখানে তারা নিচে আছে এক জায়গায়, এখানে এসে অন্য জায়গায় হয়ে গেছে, ঠিক সেম এখানেও দেখেন এই 2টাকে বাদ দিয়ে করছে কোথায়, মিডলে একটা বসাইছে, তাই না? তাহলে এইটার ক্ষেত্রেও কি, এটার ক্ষেত্রে আলাদা স্পেসিফিকেশন। এগুলো হচ্ছে রেইনফোর্সমেন্টের ডিটেইলিং না, এটা ফিল্ডে গিয়ে আপনাকে কিভাবে দিতে হবে এটার স্পেসিফিকেশন বিএনবিসি তেও আছে, এসসিআই তেও আছে। আর কি আমরা এদিকে যাচ্ছি না, আমাদের টার্গেট হচ্ছে ড্রয়িংটা করা, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটাকে আমরা ফলো করতে পারি, ঠিক সেম এখানেও সেম কথা। এখানে শর্ট কলাম এবং প্যাডেস্ট্রাল বলছে, ওখানে বলছে কি লেখাগুলো, সেজন্য আমি একটু দুটাই প্রজেক্ট দিয়ে, এখানে এক একজন এক এক ইঞ্জিনিয়ার এক একভাবে লিখতে পারে, সেজন্য আমি 2 প্রজেক্ট থেকে দেখাচ্ছি। এখানে লিখছে বিলো গ্রাউন্ড লেভেল, তার মানে গ্রাউন্ড লেভেলের নিচে। অনেক সময় দেখবেন এটা বিলো পিএলও থাকতে পারে, প্লিন্থ লেভেল, ঠিক আছে? প্লিন্থ লেভেলের নিচ থেকে পর্যন্ত হইতে পারে, এটাও লেখা থাকতে পারে। এখানে গ্রাউন্ড লেভেল লিখছে, আর আপনার ইয়েতে কি প্লিন্থ লেভেল থাকতে পারে, ঠিক আছে? এটা লেভেল আপনার আমাদের প্রজেক্টের ইয়া অনুযায়ী নির্ভর করবে আর কি। আমি যদি একটু ফুটিং এরটা দেখি তাহলে বুঝতে পারবেন এখানে গ্রাউন্ড লেভেল এবং ফুটিং লেভেল, এই যে আমাদের প্লিন্থ লেভেল কি ভেরিয়েশন আছে কিনা। এখানে অ্যাকচুয়ালি কি করছে, এখানে এখানে এই যে গ্রাউন্ড লেভেল যেটা বলছে এই পর্যন্ত, তাই না? এর নিচে কলাম একটা সাইজ আছে, এর উপরে গিয়ে কলামের সাইজ 1 ইঞ্চি 1 ইঞ্চি দুদিকে কমছে, ক্লিয়ার কভারটা কমে যায় আর কি। এখানে 1.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি কভার, ঠিক আছে? এটার কারণে সাইজটা ইয়া হচ্ছে আর কি। তো এখানে যেহেতু জিএলই আছে, পিএল বলতে কোনো লেখা নাই, মানে এখানে গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেল কি সেম, ঠিক আছে? এখানে গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেল সেম। কিন্তু এখানে এই প্রজেক্টে যদি আমরা খেয়াল করি, এখানে এখানে একটু লেখাগুলো আমি দেখাচ্ছি আর কি। পিএল আর এটা কি জিবি লেভেল, জিবি লেভেল মানে কি গ্রেড বিম লেভেল, ঠিক আছে? গ্রেড বিম লেভেল। ইআরএল মানে কি এক্সিস্টিং রোড লেভেল, এটা হচ্ছে এক্সিস্টিং রোড লেভেল। অনেক সময় লেখা থাকতে পারে এরকম ই জি এল, ইজিএল মানে কি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, বর্তমানে গ্রাউন্ড লেভেলটা যে অবস্থায় আছে। তারপরে অনেক সময় কি হতে এফজিএল লিখতে পারে, ফরমেশন গ্রাউন্ড লেভেল, তার মানে কি এখন যে অবস্থায় আছে পরবর্তীতে হয়তো আপনি ভরাট করে লেভেলটাকে কি উঁচা করতে পারেন, তাই না? এই জন্য গ্রাউন্ড লেভেল এবং ইজিএল, অনেক সময় জিএল লেখা থাকতে পারে, অনেক সময় নিচে আবার ইজিএল লেখা থাকতে পারে। ইজিএল মানে কি এক্সিস্টিং, বর্তমানে, মানে আপনি যখন প্রজেক্ট শুরু করছেন তখন গ্রাউন্ড লেভেলটা কি অবস্থায় আছে, পরবর্তীতে আপনি ভরাট করে উপরে উঠাইছেন তখন গ্রাউন্ড লেভেল চেঞ্জ হয়ে গেছে না, এইটা একটা হতে পারে। আবার গ্রাউন্ড লেভেল থেকে আপনার প্লেন লেভেল কি হতে পারে, উপরে রাখি আমরা, তাই না? অনেক সময় আমাদের ফ্লোরটা কি ইয়ার থেকে রোড লেভেল থেকে কতটুকু উপরে রাখি, এই জিনিসটা এখানে হচ্ছে এটাই বুঝাইছে। রোড লেভেল থেকে 2.5 ফিট উপরে হবে আমার কি প্লেন লেভেল। প্লেন লেভেলটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড ফ্লোরের কি টপটা আর কি, তাই না? গ্রাউন্ড ফ্লোর লেভেলটাকে আমরা প্লেন লেভেল হিসেবে ডিফাইন করে। তো এই জন্য এখানে লেখা আছে কি, এখানে বিলো গ্রাউন্ড লেভেল বলছে, তার মানে এই যে বিলো গ্রাউন্ড লেভেল, এই যে গ্রাউন্ড লেভেল ওরা ডিফাইন করছে গ্রাউন্ড লেভেলের নিচে। আর এখানে বলছে কি, এখানে বলা হয়েছে
শর্ট কলাম অথবা পেডেস্ট্রাল। তো এখানে এই শর্ট আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে শর্ট কলাম, ঠিক আছে। তো শর্ট কলাম হওয়ার কিন্তু কিছু শর্ত আছে। আমাদের দেশে যেটা বলে করে যে গ্রাউন্ড লেভেলের যেটা নিচে থাকে বেস পর্যন্ত এটাকে সাধারণত শর্ট কলাম হিসেবে, আপনারা যারা 7 সেমিস্টারে পড়ালেখা করছেন তাদের এগুলো জানার কথা কলাম নিয়ে। এই যে এটার হাইট কত এখানে 6 ফিট, তাই না? 6 ফিট। এবং এটার প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ লিস্ট ল্যাটারাল ডাইমেনশন এবং এটার হাইটের সাথে সম্পর্ক করে কলামটা শর্ট হবে না লং হবে সেটা ডিফাইন করা হয়, তাই না? আবার আরো কি আছে, স্ল্যান্ডারনেস রেশিও আপনারা পড়ছেন, সেটার উপর নির্ভর করে কি করে এটাকে শর্ট কলাম বলে আর কি। তো ওই শর্ত অনুযায়ী যদি হয়তো কি শর্ট কলাম, আদারওয়াইজ আমরা এখানে শর্ট কলাম ইউজ না করে পেডেস্টাল ইউজ করাটা কি প্রেফার করি। পেডেস্টাল বলতে কি বুঝবো? পেডেস্টাল যদি লেখা দেখেন তাহলে বুঝবেন পেডেস্টালটা কোনটাকে বলে। পেডেস্টাল হচ্ছে গ্রাউন্ড লেভেলের নিচে যে কলামটা থাকে এটাকে আমরা কি বলি, ওই অংশটাকে পেডেস্টাল বলি। তাহলে এখানে শর্ট আর লং এর কোনো কি থাকবে না। অনেক সময় হইতে পারে আপনি নিচের যে গ্রাউন্ড লেভেলের যে কলামটা আছে এটার হাইট বড় করে ফেলছেন, তাহলে যে শর্ত অনুযায়ী আছে শর্ত অনুযায়ী সেটা লং কলামও হইতে পারে। লং কলাম সাধারণত হয় না, কারণ আমরা এটা হাইট বেশি রাখি না। বেশি রাখলে কি হতে পারে, ল্যাটারাল ফোর্সের কারণে সে ফেল করার পসিবিলিটি থাকে। তাহলে এই শব্দগুলা কোথায় কেন দেখতেছি এগুলোর ব্যাপারে একটু ব্যাখ্যা দিলাম আর কি। শর্ট কলাম আমাদের দেশে ম্যাক্সিমাম কি হয়, ওই যে ওইটা শর্ট কলামের যে কন্ডিশন সেই কন্ডিশনকে স্যাটিসফাই করে বলে কি শর্ট কলাম বলে। আদারওয়াইজ আমরা অনেক সময় এটা না লিখে কি লিখি পেডেস্ট্রাল লিখতে পারি। অথবা এই যে বললাম বিলো, আপনি এখানে লিখে দিতে পারেন যে এটাকে শর্ট কলামও বলেন না পেডেস্ট্রালও বলেন না, কি বলছেন বিলো গ্রাউন্ড লেভেল অথবা বিলো প্লেন লেভেল, ঠিক আছে। তার মানে গ্রাউন্ড লেভেল বা প্লেন লেভেলের নিচে যতটুকু কলাম থাকবে ততটুকু কলাম কেমন দেখা যাবে, ঠিক আছে, সেটা ডিফাইন করতেছে। ওকে, তাহলে পার্থক্য বুঝছেন তো? জাস্ট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কভারিং এর পার্থক্য, সেজন্য সাইজটাকে আমরা যে কোনো একটা ড্র করলে পরে ওইটাকে আরেকটু 1 ইঞ্চি করে অফসেট করে দিলে আমরা কি ওইটা পেয়ে যাব। আর এখান থেকে আমরা এখানে হচ্ছে রিইনফোর্সমেন্টের পার্থক্য থাকে, আমরা যে কোনো একটাকে ফলো করি এখান থেকে। প্রথম আমরা বড়টাকে শুরু করি আর কি, ঠিক আছে। কলাম সাইজ কত দেয়া আছে? 1 ফিট 3 ইঞ্চি, 1 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এটা আমরা প্রথমে বাইরের এই রেক্টেঙ্গেলটা আঁকবো, এরপরে ভিতরের দিকে 1.5 ইঞ্চি অফসেট করে এই যে এই রিংটা আঁকবো, ঠিক আছে। আঁকেন। তাহলে অবশ্যই আমি প্রথমে কলাম লেয়ারে থাকি। আমার লেয়ারটা প্রথমে কলাম লেয়ারে রাখতেছি, কেন কলাম লেয়ারে আমি ওই যে ইয়েটা আঁকবো, কি আমাদের কলামের ইয়েটা আঁকবো। আমি পাশে একটু এখানে পাশে আঁকতেছি, ঠিক আছে। তাহলে রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, কত 15 আর 18 20, এক্স এর দিকে 20, ওয়াই এর দিকে 15। তাহলে এক্স এর দিকে 20, ট্যাব 15 এন্টার করলাম। ওকে, আমরা সবগুলো স্কেলে করতেছি, স্কেলে আঁকতেছি আর কি। তো একটা আঁকতে পারলে আপনি সব আঁকতে পারবেন। ওকে, কভারিং যত তত, ঠিক আছে। আমরা কভারিং আমি এটাকে আঁকতেছি আর কি, এটাকে একে পরে এটার থেকে এটাকে আমরা ওটাকে কভারিংটা বাড়াই দিলে হয়ে যাবে যে কোনো একটা একে। ওকে, তো এখানে অফসেট করতে বলছি, ও এন্টার 1.5 এন্টার। এরপরে এটা সিলেক্ট করে ভিতরের দিকে, ওকে, ভিতরের দিকে আঁকার পরে এটাকে অবশ্যই যেহেতু আমরা এটাকে রিইনফোর্সমেন্ট বলতেছি, এটা হচ্ছে টাইবার, এটাকে আমরা লেয়ার চেঞ্জ করে দিব। এটাকে সিলেক্ট করে আমি প্রথমেই রিইনফোর্সমেন্টের লেয়ারে নিয়ে আসলাম, যে রিইনফোর্সমেন্ট অবশ্যই লেয়ার মেইনটেইন করে করবেন আর কি, ঠিক আছে। রিইনফোর্সমেন্টের লেয়ারে আনলাম এবং আমি এখন রিইনফোর্সমেন্টের লেয়ারকে কারেন্ট লেয়ার করে দিচ্ছি, মেক কারেন্ট। এখানে এটা দিয়ে আমি মেক কারেন্ট করে দিচ্ছি লেয়ারটা, যেটা আমার কলাম লেয়ার আছে আমি কারেন্ট লেয়ার দিতে চাচ্ছি, যেটা আমার অলরেডি রিইনফোর্সমেন্ট লেয়ার একটা অবজেক্ট আছে এটাকে আমি কারেন্ট লেয়ার করে দিলাম। ওকে, এখানে দেখতেছি এখানে সব বাই লেয়ারে রাখবো, ঠিক আছে। লেয়ার চেঞ্জের ব্যাপারে আপাতত আপনারা এখানে না করলেও বাসায় যখন করবেন তখন কি লেয়ার মেইনটেইন করে কাজ করবেন। ওকে, যাতে লেয়ার মেইনটেইন করে কাজ করলে আমরা দেখছি কি অনেক কিছু সুবিধা আমরা পাবো আর কি। এরপরে আমরা কি করতে হবে দেখেন, খুব সিম্পল জিনিস। এখানে একটা কি আছে, এই যে যেটা এভাবে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের যে খাড়া রড আছে, এটাকে যখন কাটছি তখন কি এটার ক্রস সেকশনটা দেখা যাচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে আঁকবো? এটাকে আমরা আঁকবো হচ্ছে প্রথমে একটা সার্কেল ড্র করব। সার্কেল কমান্ডের শর্টকাট কি সি, একটু দেখেন আগে, তারপর আমি করেন সি লিখে এন্টার করলাম। এখানে আমি টার্গেট করতেছি আমার সার্কেলটা এই যেহেতু এখানে এই লাইন এবং এই লাইন দুটাকে টাচ করে করব, ঠিক আছে, যাতে দুইটা লাইনকে টাচ করে। তো সেটার জন্য কি করতে হবে, সার্কেল কমান্ডে ঢোকার পর এই যে এটাকে অ্যাক্টিভ করব, টিটিআর। এটা হচ্ছে কি ট্যানজেন্ট
রেডিয়াস, তার মানে এটাকে স্পর্শ করবে, এটাকে স্পর্শ করবে। এরপরে এই সার্কেলটার একটা রেডিয়াস দিব। আর আমাদের এখানে ডায়ামিটার কত সার্কেলের, যেমন এখানে বলছে 20 mm ডায়া, ঠিক আছে, 20 mm ডায়া। আমরা জানি কি 25 mm 25.4 সমান 1 ইঞ্চি, তাই না, 1 ইঞ্চি। তো আমরা এই ক্ষেত্রে সব সময় রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে সব সময় আমরা এখানে এই যে 20 mm কে যে কত ইঞ্চি দিতে হবে, 25 mm কে 1 ইঞ্চি দিব, 16 mm কে এত ইঞ্চি দিব, এটা মেনটেন করার কোনো দরকার নাই। কারণ এখানে আমরা সব দেখেন সবগুলো একই সাইজে রাখা আছে, তাই না, একই সাইজে রাখবো কেন, এটা ভেরিয়েশনটা তো বোঝা যাবে না, এখানে একদম স্কেলে করার দরকার নেই। তার মানে এখানে আমরা যে ক্রস সেকশনটা করব কলাম রেইনফোর্সমেন্টের জন্য, এটাকে চাইলে আমরা সব সময় এটা ডায়ামিটারটা 1 ইঞ্চি করে করব, ঠিক আছে। যেখানে আমরা কি কলামকে কাটা দেখাবো, সেখানে কলামকে বলতেছি রডকে আমরা কাটা দেখাবো, সেখানে এটা ডায়া কত দেখাবো, মানে যেটা 16 mm হোক, 20 mm হোক, 12 mm হোক, 10 mm হোক, সমস্যা নাই। কেন, কারণ এটা দিয়ে আমাদের কোনো ভেরিয়েশন দেখবো না, আমরা তো এখানে বলে দিব এটা কত mm ডায়া, ঠিক আছে। কারণ 1 ইঞ্চি থেকে ছোট হলে এটা প্রিন্টে কি খুব এত ছোট আসবে যে বোঝা যাবে না, সেজন্য আমরা এখানে এটার ক্ষেত্রে কোনো স্কেল মেনটেন করব না। আমরা বলছি কি কলাম রডকে যখনই আমরা ক্রস করে দেখাবো, সেটাকে ডায়া দেখাবো কত ইঞ্চি, 1 ইঞ্চ। তাহলে এই যে 10 রেডিয়াসকে আমি অ্যাক্টিভ করলাম, ওকে, 10 রেডিয়াসকে অ্যাক্টিভ করলাম। এরপরে এখানে কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট টেনজেন্ট। তার মানে আমাকে টেনজেন্ট তার মানে প্রথমে টেনজেন্ট দিব, তারপর টেনজেন্ট দিব, তারপর ডায়া দিতে হবে। আমরা যে কোনোটাকে প্রথম টেনজেন্ট দিতে পারি। এখানে সিলেক্ট করলাম, এটা হচ্ছে সেকেন্ড টেনজেন্ট আমার, ঠিক আছে। যে টেনজেন্টে কি আসতেছে, সিম্বলটা আসতেছে, তাই না, টেনজেন্ট দিলাম। এরপরে কি চাচ্ছে, রেডিয়াস অফ সার্কেল। আমি বলছিলাম ডায়া দিব 1 ইঞ্চি, তাহলে রেডিয়াস কত হবে, 0.5 ইঞ্চ, তাই না। তাহলে আমরা এখানে 0.5 দিয়ে আমি এটা ড্র করব, 0.5 লিখে এন্টার করলাম। দেন আমার এই যে সার্কেলটা দুইটা লাইনকে টাচ করে কি ড্র হবে আর কি, করেন এটা এবার আগে, ওকে। আমি আবার একটু রিপিট করি কি করতেছে, আমরা সার্কেল কমান্ডে ঢুকবো, সি লিখে এন্টার করলাম। এরপরে টেনজেন্ট এটাতে ক্লিক করতে পারো, অথবা টিটিআর লিখে এন্টার করতে পারো। এটাতে ক্লিক করলাম, ফার্স্ট টেনজেন্ট পয়েন্ট, সেকেন্ড টেনজেন্ট পয়েন্ট। এরপরে রেডিয়াস দিতে আমরা যেহেতু ডায়ামিটার 1 বলছি, এখানে 0.5 লিখে এন্টার করবেন, সার্কেলটা আপনার ড্র হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এটাকে এভাবে ফাঁকা না দেখে আমরা এটাকে কি করতে পারি, কি করে সলিড দেখাই, তাই না। এটাকে ভিতরে কি করে দিই, সলিড করে দেখাবো। তো এই সলিড অংশ করার জন্য এখানে আমরা দুইটা কমান্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে হ্যাচ কমান্ড আর একটা হচ্ছে ডু নট কমান্ড, ঠিক আছে। ডু নট কমান্ড অথবা হ্যাচ কমান্ড। তাহলে হ্যাচ কমান্ডের শর্টকাট হচ্ছে এইচ, ডু নট কমান্ড হচ্ছে ডিও। আমরা একসাথে দুইটা কমান্ডই দেখবো আর কি, যাতে আমার দুইটা কমান্ডই কি হয়, প্র্যাকটিস হয়ে যায়। যখন যেটা ইউজ করবো আমরা সেটা ইউজ করবো আর কি। হ্যাচ মানে হচ্ছে কোন একটা অবজেক্টকে বিভিন্ন প্যাটার্নে কি করে দেওয়া, প্যাটার্ন দেখায় দেওয়া। যেমন আমরা ব্রিক প্যাটার্ন দেখাই, কংক্রিটের প্যাটার্ন দেখাই, বিভিন্ন প্যাটার্ন দেখাই না, এই প্যাটার্নটা আমরা কিসের মাধ্যমে করি, হ্যাচের মাধ্যমে করি। তো এখানে তো আমরা প্যাটার্ন দেখাবো, এটাকে কি করবো, একটা সলিড ফিল করবো। এই সলিড ফিল করার জন্য কি হ্যাচ কমান্ডে অপশন আছে আর কি। তাহলে হ্যাচ কমান্ডের শর্টকাট কি বলছে, এইচ। এখানে এই যে আমাদের ড্র টুলবারের এখানে হ্যাচ কমান্ড আছে, হ্যাচ কমান্ডের এখানে দেখবেন হ্যাচ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি, এরকম তিনটা অপশন আছে। তাহলে আমরা হ্যাচ কমান্ডটা ইউজ করতেছি। হ্যাচ কি বলছে, হ্যাচ মানে হচ্ছে ফিলস এন এনক্লোজ এরিয়া, এনক্লোজ মানে একটা আবদ্ধ এলাকা, অর সিলেক্টেড অবজেক্ট উইথ এ হ্যাচ প্যাটার্ন, মানে হ্যাচ প্যাটার্ন বলতে প্যাটার্ন দিয়ে দেখাবে আর কি, অথবা ফিল করব, সেটাই হচ্ছে হ্যাচের মেইন কাজ। তাহলে আমরা এই যে হ্যাচে ক্লিক করব অথবা এইচ লিখে এন্টার করলাম, ঠিক আছে। করেন সবাই সাথে করে। আমরা হ্যাচ নিয়ে পরবর্তীতে ডিটেইলসে ক্লাস নিব। আজকের টার্গেট হচ্ছে আমার এটাকে একটা সলিড ফিল করা, সেজন্য সলিড ফিল করতে আমার তেমন কোনো ডিটেইলস দরকার নাই আর কি। দেখেন এখানে হ্যাচের মধ্যে আমি যখন এইচ লিখে এন্টার করছি, এখানে আমি আগে প্যাটার্নটা বুঝি আর কি। এখানে দেখেন লেখা আছে এই যে সলিড, সলিড মানে কি পুরাটা কি পুরো সম্পূর্ণ ভরাট হবে, কোনো প্যাটার্ন থাকবে না। এর পাশে যেগুলো আছে সব এগুলো হচ্ছে প্যাটার্ন। দেন এই যে এখানে যখন আমরা ক্লিক করব দেখবেন অনেক ধরনের প্যাটার্ন আছে, আমরা প্যাটার্নগুলো পরবর্তীতে ইউজ করব। গ্রেডিয়েন্টও আছে, প্যাটার্নও আছে, সব আছে। তাহলে আমাদের আজকের টার্গেট হচ্ছে এটাকে কি করা, সলিড ফিল করে। যে সলিডে এ কিন্তু সিলেক্টেড আছে, এই যে সলিডটাকে সিলেক্টেড থাকতে হবে। অন্য কোনো কিছুতে প্যাটার্ন, অন্য কিছুতে সিলেক্টেড থাকলে দেখবেন এখানে প্যাটার্ন লেখা উঠবে, ঠিক আছে, প্যাটার্ন লেখা উঠবে। তাহলে আমরা এখানেও করতে পারি, এটাকে ক্লিক করে সলিড করতে পারি, এখানে আমরা সলিড করে দিতে পারি, ঠিক আছে। তার মানে অটোমেটিক সলিডে চলে আসবে, তার মানে কোনো প্যাটার্ন থাকবে না। দেখেন আমার এখানে এখন মাউস আনার সাথে সাথে এখানে একটা সলিড ফিল করতেছে, ঠিক আছে। তো এই মাউস আনার সাথে সাথে বলতে কি, এখানে যদি একটু খেয়াল করে আপনারা দেখবেন এখানে কি লেখা আছে,
নরমালি এই হ্যাচে ঢোকার পরে বলে পিক ইন্টারনাল পয়েন্ট অর সিলেক্ট অবজেক্ট। তো এখানে আমরা দুইটা অপশনই কাজে লাগাতে হবে। পিক ইন্টারনাল পয়েন্টটা কখন কাজ করব, যখন একটা ক্লোজ বাউন্ডারি থাকবে, ঠিক আছে? যেমন এই সার্কেলের ভিতরে আমি যদি ক্লিক করি এটাকে বলে পিক ইন্টারনাল পয়েন্ট। যে আমি এখন ক্লিক করলাম, যে ক্লিক করলে সে কি হ্যাচ হয়ে গেছে, তাই না? তো আমি আরো অন্য জায়গায় যদি হ্যাচ, আমরা পুরো এই রেক্টেঙ্গেলটাকেও চাইলে হ্যাচ করতে পারতেছি, তাই না? হ্যাচ নিয়ে আমি পরে ডিটেইলসে আসবো। তো এই যে আমার পুরো রেক্টেঙ্গেলটা হ্যাচ হচ্ছে, জাস্ট মাউস আনলে আমি ক্লিক করলে এখন হয়ে যাবে। আর সিলেক্ট অবজেক্ট অপশনটা কি, আমি একটা আবার ব্যাক কন্ট্রোল জেড দিয়ে এইচ এন্টার করলাম। এখানে নরমালি পিক পয়েন্টে পিক ইন্টারনাল পয়েন্টে থাকে। এই যে সিলেক্ট অবজেক্ট মানে আমি সিলেক্ট অবজেক্ট যদি নিই জাস্ট এখানে ভিতরে আসা ক্লিক করলে হবে না, তাই না? তখন কি করতে হবে, এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দুইটা অপশন, আমরা পরবর্তীতে এগুলাকে কাজে লাগাবো। আপাতত যেহেতু আমার একটা ক্লোজ বাউন্ডারি, আমি পিক ইন্টারনাল পয়েন্ট নিলে কি হবে আর কি। ওকে, বুঝছেন তো নাকি? পিক পয়েন্ট এবং সিলেক্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা। আর আমরা এখানে সলিড প্যাটার্নে থাকবো, সেজন্য এগুলো আমার আপাতত লাগবে না, ঠিক আছে? এগুলো আমরা আপাতত ডিটেইলস এখন আসতেছি না। এতটুকু বুঝছেন তো নাকি হ্যাচের ব্যাপারে? হ্যাঁ, এখানে আমরা বলছি আরেকটা অপশন আমি কাজে লাগাইতে পারবো, সেটা কি, সেটা হচ্ছে ডো নট কমান্ড বলছি, ঠিক আছে? আমি ডিলিট করে আবার ওখানে দেখাচ্ছি আর কি। ডো নট কমান্ডটা কোথায় আছে, এই যে ড্র টুলবারের এখানে, ঠিক আছে? ডো নটটা কেমন, ডো নট দেখছেন? অ্যাকচুয়াল ইয়াটা কি এটা দেখানোর জন্য আমি এটাতে আসি। ডো নটটা হয় হচ্ছে কি, এই যে মাঝখানে একটা সার্কুলার শেপের একটা ইয়া থাকবে এবং মাঝখানে একটা সার্কুলার শেপের একটা কি থাকবে, ফাঁকা থাকবে। এটা ফাঁকা মানে দুটো সার্কেল বলতে পারে, একটা হচ্ছে ইনার সার্কেলটা ফাঁকা আছে, আউটার সার্কেল পর্যন্ত আমার কি সলিড করে দেওয়া আছে। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা যেখানে ইউজ করব সেখানে কি এই জিনিসটা ফাঁকা রাখবো নাকি পুরাটা সলিড করব? পুরাটাই সলিড করব। তখন আমরা এটাকে সলিড করতে হবে। তাহলে ডো নট যখন আমরা কমান্ডটা ইউজ করব, ডো নট কমান্ডটা দুইটা ইনফরমেশন চাইবে, একটা হচ্ছে ইনসাইড ডায়ামিটারের রেডিয়াস আর একটা হচ্ছে আউটসাইড ডায়ামিটারের রেডিয়াস। যেহেতু দুইটা সার্কেল না, তাই না? তাহলে আমরা ইনসাইড সার্কেলের ডায়ামিটার কত দিব, সলিড করার জন্য 0 দিতে হয়, তখন এটা দিলে হবে। এই অ্যাকচুয়ালি ডো নট কমান্ড আমরা ইউজ করে এই ধরনের কোনো কিছু ড্র করতে হইলে, যেমন আমরা ড্র করব কি রকম, আমি একটু এটার ইয়েটা দেখাই আগে। তাহলে ডো নট কমান্ডের শর্টকাট কি বলছে, ডি ও। এই যে ডিও লিখে এন্টার করার পরে এখানে প্রথমে কি যাচ্ছে, স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার। তাহলে ইনসাইড ডায়ামিটার যদি আমি কিছু দিই, সাপোজ আমি দিলাম এখানে 2, ঠিক আছে? 2 ইঞ্চি দিলাম আর কি, জাস্ট বুঝার জন্য আমরা আগে এন্টার দিলাম। এরপর আউটসাইড ডায়ামিটার, তাহলে অবশ্যই 2 থেকে কি বেশি দিতে হবে, তাই না? আমি 5 দিলাম। দেন এরপরে এই যে আমার ডো নটের একটা অপশন আছে, এখন যদি আমি ক্লিক করে দেন এই অ্যাকচুয়াল কাজ হচ্ছে ডো নটের এটা। এইরকম কোনো কিছু যদি আমাকে ড্র করতে হয়, যে আমার একসাথে আমি কি করতেছি, একসাথে একটা সার্কেল ড্র করতেছি, যে সার্কেলের মাঝখানে কি করা দরকার, ফাঁকা করা দরকার। আমি যদি সার্কেল কমান্ড বা হ্যাচ কমান্ড দিয়ে করতাম তাহলে আমাকে কি করতে হতো, দুইটা সার্কেল ড্র করতে হতো, তারপর মাঝখানে আবার কি করতে হতো, হ্যাচ করতে হতো। কাজ একটু কি ডাবল করতে হয়, কিন্তু ডো নট কমান্ড দিয়ে সেই কাজটা আমরা কি একসাথে করতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডো নট কমান্ড ইউজ করব এবং ইনসার্ট ডায়ামিটার কত দিব, 0 দিব। করেন, ডিও লিখে এন্টার করলাম। তারপর ইনসার্ট ডায়ামিটার এখানে আমরা বলছি যেহেতু সলিড করতে হবে, ইনসার্ট ডায়ামিটারটা 0 দিবেন, এন্টার দিবেন। এখানে কিন্তু ডায়ামিটার চাচ্ছে, রেডিয়াস না। তাহলে ডায়ামিটার যেহেতু, তাহলে আমার সার্কেলের ডায়ামিটার কত, এই সার্কেলটার ডায়ামিটার কত, রেডিয়াস দিছি 0.5, তাহলে ডায়ামিটার কত 1। তাহলে এখানে আমরা এটার সাথে ম্যাচ করে 1 দিব। ডায়ামিটার চাচ্ছে, রেডিয়াস চাই না, সেজন্য 1 দিচ্ছি। 1 লিখে এন্টার করলাম। এরপরে এটা সেন্টার পয়েন্টে এসে ক্লিক করবেন, অবশ্যই সেন্টার পয়েন্টে এসে ক্লিক করবেন, তাইলে কি সে পারফেক্টলি ওই সার্কেলের বরাবর বসবে আর কি। কেউ এমনি এসে ক্লিক করলে হবে না, এখানে এসে ভিতরে এসে ক্লিক করলে হবে না। কোন পয়েন্ট বরাবর ক্লিক করবেন, সেন্টার পয়েন্ট ধরে ক্লিক করবেন, ঠিক আছে? সেন্টার পয়েন্ট বরাবর ক্লিক না করলে আপনার সার্কেলের সাথে কি হবে না, ম্যাচ হবে না। আমি আবার একটু রিপিট করতেছি, ডি ও লিখে এন্টার করলাম। ইনসাইড ডায়ামিটার 0 দিব, আউটসাইড ডায়ামিটার 1 দিব, এন্টার করলাম। এরপর বলছে এই সার্কেলের সেন্টার পয়েন্টে এসে তারপরে ক্লিক করবেন। ওকে, তাহলে যেটা দিয়ে করেন আপনি কোনো ইস্যু না, আপনি হ্যাশ করেও করতে পারেন, সলিড হ্যাশ, অথবা ডো নট করেও করতে পারেন, যার যেটা ভালো লাগে এক্ষেত্রে। মানে আমরা এটার ক্ষেত্রে এটা ইউজ করব, পরবর্তীতে আপনারা এটা ইউজ না করে এখান থেকে কপি করে ইউজ করতে পারবো, তাই না? একবার করে ফেলার পরে। এতটুকু করছেন কেন, এতটুকু? আচ্ছা, এখন আমরা এখানে আমাকে কি করতে হবে, এখানে আমি যেহেতু এটা করতেছি, এটাতে আমার কয়টা রড আছে, মেইন রড কয়টা রড, এই ডিরেকশনে কয়টা রড আছে,
তিনটা ছয়টা যতটাই থাকুক না কেন আপনার আমরা একটা কমান্ড ইউজ করতে হবে এবং এখানে আমরা কপি কমান্ড ইউজ করব কোন কমান্ড কপি কমান্ড ইউজ করব ঠিক আছে কপি কমান্ড একাধিক কপি করতে হলে কপি কি কাকে ইউজ করি কপির অ্যারে কে ইউজ করি তাই না এখানে আমরা কপির অ্যারে কি যেটা আমরা আগেও ইউজ করছিলাম তাহলে কপি কমান্ডের শর্টকাট হচ্ছে সি ও লিখে এন্টার করলাম ওকে এন্টার করার পর দেখেন এটা এখানে দুইটা অবজেক্ট একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে কি যে ডোনাটটা সেজন্য আমি ক্রসিং উইন্ডো দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পরে পরের ধাপ কি পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে এখানে বেস পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস দেন একটা জিনিস মনে রাখবেন যখন আমরা কপি করব তখন যে ডিরেকশনে কপি করব সেই ডিরেক্ট বেস পয়েন্টটা দেব সেই ডিরেকশনে ওই সার্কেলের কোয়াড্রেন্ট পয়েন্টটা এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট আমরা পাবো অবশ্যই অবজেক্ট স্ন্যাপের এখানে কোয়াড্রেন্ট পয়েন্টটা অন থাকতে হবে এগুলো আমি বারবার বলি যাতে এটা রিভিশনে থাকে আর কি আমি এখানে কিন্তু সব অন করে রাখছি যে নিয়ারেস্টটা সাপোজ এখানে আমরা নিয়ারেস্টটা এখন অফ করে দিই নিয়ারেস্টটা প্রবলেম ক্রিয়েট করলে আমরা অফ করে রাখি আর কি যখন লাগবে তখন আমরা ইউজ করব দেন এই যে এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট ঠিক আছে কোন ডিরেকশনে এই ডিরেকশনে যেহেতু যাচ্ছি সেজন্য ওইদিকে কোয়াড্রেন্ট পয়েন্ট আমি যদি এখানে কপি করব এই ডিরেকশন নিচের ডিরেকশনে তখন কোন দিকে কোয়াড্রেন্ট পয়েন্টটা বেস পয়েন্ট দেব নিচের কোয়াড্রেন্ট পয়েন্টটা ঠিক আছে যে ডিরেকশনে যাবেন সেই ডিরেকশনে কোয়াড্রেন্ট পয়েন্টটাকে বেস পয়েন্ট দিবেন ওকে এই যে কোয়াড্রেন্ট পয়েন্টটা আমি বেস পয়েন্ট দিলাম বেস পয়েন্ট দেওয়ার পরে কি করব আমাকে যেহেতু একাধিক কপি করতে হবে সেজন্য কি অ্যারে কে কাজে লাগাবো অ্যারে এখানে এ লিখে এন্টার করলাম অ্যারে এক্ষেত্রে অ্যারে শর্টকাট এ কয়টা বানাইতে হবে আমাকে টোটাল এখানে অ্যারে কপি অ্যারের ক্ষেত্রে সোর্স অবজেক্ট সহ কাউন্ট করতে হয় সেটা আমরা আগে বলছিলাম তাহলে এটা সহ কয়টা 6টা তাই না তারপর নাম্বার অফ আইটেম মানে সোর্স অবজেক্টটা সহ হচ্ছে নাম্বার কাউন্ট করতে হবে তাহলে এখানে বলছে যেহেতু এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে কয়টা 6টা আপনি যদি 7টা হয় 8টা হয় সেই নাম্বারটা দিবেন ঠিক আছে এই ক্ষেত্রে আমার 6টা 6 লিখে এন্টার করলাম এন্টার করার পরে এখন এখানে আরেকটা অপশন অ্যাক্টিভ হয়েছে এই জিনিসটাকে এখন আমি কাজে লাগাবো যদি আমরা এটাকে আগে কাজে লাগাই নি সেটা হচ্ছে ফিটটাকে কেন কাজে লাগাবো আমার এটাকে কি করতে হবে এই 6টাকে এই যে এই জায়গার মধ্যে ফিট করতে হবে তাই না একটা থেকে একটা ডিসটেন্স কত হবে সেটা আমার জানা আছে হ্যাঁ আমরা যে সিঁড়ির ক্ষেত্রে জানা ছিল একটা ধাপ থেকে আরেকটা ধাপের স্পেসিং কত এটা আমাদের জানা থাকতো তাই না 10 ইঞ্চি সেজন্য আমি এখানে কপি অ্যারে করে 10 ইঞ্চি লিখে এন্টার করছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমার একটা থেকে একটা ডিসটেন্স জানা নাই কিন্তু জানা আছে 6টা এবং কতটুকুর মধ্যে আমাকে ফিট করতে হবে সেটা আমার জানা আছে সেজন্য এখানে আমার কাকে কাজে লাগাবো ফিটকে কাজে লাগাবো এই যে ফিটের উপর ক্লিক করবেন অথবা এফ লিখে এন্টার করবেন এফ লিখে এন্টার করলাম এফ লিখে এন্টার করার পর দেখেন এখানে কতটুকু এই যে আমি এখান থেকে এসে সোজা এই পর্যন্ত এসে যখন পারপেন্ডিকুলার কে স্টেপ করব এই লাইনের উপর তখন ক্লিক করব তাহলে কি হবে তারা নির্দিষ্ট একদম সেম দূরত্বে কি হয়ে যাবে বসে যাবে উইদাউট কোনো কি কষ্ট করা ছাড়া কি আপনারা করেন যাদের একটু ইয়া থাকতে পারে একটু রিপিট করতেছি তাড়াতাড়ি যে কি করব কপি কমান্ডে ঢুকলাম সিও এন্টার করলাম এরপর এই দুইটাকে ড্র্যাগ করে সিলেকশন বক্স দিয়ে সিলেক্ট করবেন এরপর এন্টার দিলাম এরপর বেস পয়েন্ট দিবেন এই যে কোয়াড্রেন্ট যেদিকে কপি করবেন সেদিকে কোয়াড্রেন্ট পয়েন্টটাকে বেস পয়েন্ট দিবেন এরপরে যেহেতু আমাকে একাধিক কপি করব সেজন্য অ্যারে কে অ্যাক্টিভ করব এরপর অ্যারে কে অ্যাক্টিভ করার পর যতটা লাগবে রিইনফোর্সমেন্ট ততটা দিব এখানে 6 লাগতেছে 6 দিলাম এরপরে আমাকে ফিট করতে হবে ফিট করার জন্য এখানে এটাতে ক্লিক করব অথবা এফ লিখে এন্টার করব এরপর এখানে সোজা এসে পারপেন্ডিকুলার দিয়ে স্ন্যাপ করব যাতে তারা সোজাসুজি থাকে আর কি সহজ করে এরপরে দেখেন এই পাশে আমরা যেহেতু এক পাশটা আঁকছি এই পাশেও 6টা তাই না তাহলে এটাকে কি করে দিব মিরর করে দিব মিরর করে দিলে এদিকে অটোমেটিক এদিকে 6টা হয়ে যাবে তাহলে আমরা মিরর করে দিই মিরর কমান্ডের শর্টকাট এম আই এন্টার করলাম এরপরে এই সবগুলাকে কপি করে বসাতে আপনার একটু কষ্ট হবে কোন পয়েন্টে বসাবেন বুঝলেন না কপি করে বসাতে কষ্ট হবে দেখেন আপনি পারফেক্টলি বসাতে পারেন কিনা যে আমি মিরর করলে কি হবে সুবিধা হবে কি এই যে আমি এই মিড পয়েন্টের সাপেক্ষে যখন মিরর করে দিব পারফেক্টলি সে সেম লোকেশনে বসে যাবে ঠিক আছে ইরেজ সোর্স অবজেক্ট নো তাই না কপি করলে কপির জন্য কি দিতে হয় বেস পয়েন্ট দিতে হয় বেস পয়েন্টটা কোনটা নেবেন এবং এখানে কোন পয়েন্টে বসাবেন তাই না এটা আপনার জন্য কি কষ্ট হইতে পারে আর কি কপি করতে পারবেন হ্যাঁ এমন না যে পারবেন না কিভাবে তখন এই যে বেস ওই যে সেম কষ্ট আরো বেশি আর কি মিরর থেকে মানে আমি এক কপি এই যে সিলেক্ট করলাম এরপর সিও কপি করলাম বেস পয়েন্ট নিলাম এই যে এটার কোয়াড্রেন্ট পয়েন্টটা তাই না এটা কোয়াড্রেন্ট পয়েন্ট নিয়ে
সোজা এসে এখানে পারপেন্ডিকুলারে আপনি বসাইতে পারবেন। ঠিক আছে, এটা এই পারপেন্ডিকুলার যে নিচ দিয়ে, সেজন্য কি যেটা ইউজ করে আপনার কাছে কপি ভালো লাগলে কপি ইউজ করবেন, মিরর ভালো লাগলে এখানে আমি যেটা বলতেছি সেটা ইউজ করতে হবে, তো নেসেসারি না, তাই না? ঠিক আছে, আর এরপরে দেখেন এখানে আর আর কি আছে, এই পাশে এখানে আরো দুইটা আছে না, এখানে দুইটা, এখানে দুইটা আছে। এখানে যদি আপনি চান যে আপনি কপি অ্যারের যে যেটা অপশনটা ইউজ করছে সেটা ইউজ করতে পারি, আমি ওখানে আরেকটা অপশন দেখবো, এটা প্র্যাকটিস করার সুবিধার্থে আর কি। সাপোজ এটাকে আমি একটা কপি করে নিই, কপি করে নিলাম, পাশে রাখলাম। এটাকে আমি অন্য একটা কমান্ড ইউজ করবো। এখানে কপির অ্যারেকে যদি কাজে লাগাতে চান কি করবেন, এখান থেকে প্রথমে যে কোনো একটাকে আপনি আগে ডিলিট করে নেন, মানে যে কোনো এক পাশের কোণারটাকে একটু ডিলিট করে নিচ্ছি। কেন ডিলিট করতেছে এটা বোঝাচ্ছে, যে এটা ডিলিট করার কারণ হচ্ছে আমি যখন এখানে কপিকে ফিট করব যাতে এখান থেকে এই চারটা পাই, তাহলে এখানে তো একটা চারটা দিলে তো আমার এটাও বসে যাবে অলরেডি, তাই সেজন্য ওইটাকে আগে থেকে ডিলিট করে যাতে ওভারল্যাপ না হয়, দুইটা যাতে না পড়ে আর কি ওখানে। আর দুইটা পড়লেও তেমন সমস্যা ছিল না। তাহলে কপি সিও এন্টার করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন নিচের দিকে দিব, সেজন্য বেস পয়েন্ট দিব, নিচের কোয়াড্রেন্ট পয়েন্ট। এর জন্য এ লিখে এন্টার করলাম, নাম্বার অফ আইটেম 4 লিখে এন্টার করলাম, ফিটের জন্য এফ লিখে এন্টার করলাম, এখানে সোজা পারপেন্ডিকুলার এসে এখানে ক্লিক করলাম। ওকে, ঠিক আছে না? এরপর আপনি কপি করেন, মিরর করেন, যা করেন আপনি করতে পারেন। এমআই লিখে এন্টার করলাম, এই দুইটাকে সিলেক্ট, শুধু অনলি দুইটাকে মিরর করতেছে, তাই না, যেহেতু অলরেডি দুইটা আছে। এন্টার করলাম, মিড পয়েন্ট, যে কোনো একটা মিড পয়েন্টের সাপেক্ষে এখানে পারপেন্ডিকুলার অর্থমোড অন করে ক্লিক করব, এর সোর্স হবে নো, হ্যাঁ, মিরর করতে পারি। ওকে, কপি এবং কপি এখানে দিকে আমি কপিকে কাজে লাগাইছি। ঠিক আছে, এখন আর আপনি যদি চান এখানে আমরা আরেকটা কমান্ড শিখতে পারি, এতটুকু করে নাকি। তারপর আমি এখানে আরেকটা যে প্রসেসটা ফলো করবো সেটা আমি তেমন বেশি প্রেফার করি না এক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু আমরা পরবর্তীতে লাগবে কমান্ডটা আমি একটু প্র্যাকটিসের মধ্যে থাকবো। সেটা হচ্ছে কি, আমাকে এখানে আরো দুইটা বসাইতে হবে, তাই না? এখানে একটা বসাইতে হবে, এখানে একটা বসাইতে হবে, এবং কিসের মধ্যে, এই জায়গার মধ্যে, এই যে দুইটার মাঝখান দুইটাকে সমান ভাগ করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই বরাবর যদি আমি একটা লাইন টানি, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এটার কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট পর্যন্ত একটা লাইন টানলাম। আচ্ছা, এখানে আমি যে জুম করার পরে আমার ডোনারটা কেমন দেখা যাচ্ছে, এখন কি সার্কেলের মতো দেখা যাচ্ছে না ইয়ার মতো দেখা যাচ্ছে, মানে পলিগনের মতো দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কি, যখন আমরা ছোট ছোট সার্কেল আঁকবো, এটা সার্কেল কেউ হইতে পারে, ছোট ছোট সার্কেলকে আপনার অনেক বেশি জুম ইন জুম আউট করবেন, তখন এটা এরকম হইতে পারে। এটাকে তার অ্যাকচুয়াল পজিশন আনার জন্য আপনার স্ক্রিনকে রিজেনারেট করতে, এটা অ্যাকচুয়ালি এভাবে হয়ে যায় না, জুম ইন জুম আউট করার কারণে কি বোঝা যাচ্ছে, তখন রিজেনারেট করতে হবে। রিজেনারেট করার শর্টকাট হচ্ছে আর ই লিখে এন্টার করবেন। ঠিক আছে, যখন এরকম কিছু যে সার্কেল কাপড় মনে হচ্ছে কি পলিগন, তখন এটা অ্যাকচুয়ালি সার্কেল আছে, কিন্তু এই যে জুম, আমরা এটা যেহেতু ছোট জিনিস, আমরা এতক্ষণ অনেক জুম আউট করে কাজ করছি, এখন যখন জুম করতেছে এটাকে কিসের মতো, সেই স্ক্রিনটাকে রিজেনারেট করতে হবে, কি রিজেনারেট করলে দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করছি, দুইটার
এখানে পয়েন্টের সেলের ব্যাপারে একটু বোঝার আছে। অনেক সময় একটু খেয়াল করে, এখানে পয়েন্টের স্টাইল তো দিছি, আমার ওখানে শো করতেছিল তাই না? এখানে কিন্তু দুইটা অপশন আছে, এই দুইটা অপশন একটু বুঝে যায়, না হলে আপনার পরবর্তীতে কি একটু প্রবলেম হইতে পারে। দেন আমার এখানে দেওয়া আছে, এটা সিলেক্ট করছি, এখানে দেওয়া আছে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন 5%, তাই না? তো অনেক সময় দেখবেন এই যে রিলেটিভ টু স্ক্রিন দিলে কি হয়, আমরা যখন জুম ইন জুম আউট করি, সে অনেক সময় পরবর্তীতে কি এটা কি বড় হয়ে যেতে পারে। স্ক্রিনের সাপেক্ষে সে কি আপনি জুম করছেন, সেই স্ক্রিনের সাপেক্ষে অনেক বড় হয়ে যেতে পারে, যে রিলেটিভ টু স্ক্রিন বলছে, তাই না? তো এটাকে যদি আমি নির্দিষ্ট একটা সাইজে রাখতে চাই, তখন কি করবেন, এই যে ফরম্যাটে আসবেন বা পয়েন্ট স্টাইল, যেভাবে যান আপনি পয়েন্ট স্টাইল আসবেন, এই যে এটা দিবেন সেট সাইজ ইন অ্যাবসোলিউট ইউনিট। অ্যাবসোলিউট ইউনিট মানে কি, আমি যত দিব তত, এখন আমরা এই কাজ করতেছি কি ইঞ্চি ফিট ইঞ্চি, তাই না? সাপোজ আমি বললাম আমার এই যে পয়েন্ট স্টাইলটা সব সময় 1.5 আকারে দেখা, তার মানে এখন কি 1.5 ইঞ্চি সাইজের হবে। তার মানে আপনার এখন জুম ইন জুম আউট করেন, তার সাথে ওই পয়েন্টের সাইজটা কি হবে না, বড় ছোট হবে না, অলওয়েজ কত থাকবে, তো তার 1.5 ইঞ্চিতে থাকবে, ঠিক আছে? তো এটা সেট করলে একটু সুবিধা হবে আপনার কি, ওই যে এটা পয়েন্টটা কি, যে আমার একটু বড় হয়েছে দেখছেন, এখন 1.5 দেওয়াতে কি 1.5 সাইজের বড় হয়ে গেছে, তো এটা সবসময় 1.5ই থাকবে, ঠিক আছে? এই পয়েন্টটা আমরা রাখবো না, পরবর্তীতে আমরা ডিলিট করবো, তাই না? আমি জাস্ট বড় ছোট কিভাবে করবেন সেটা দেখাইছি আর কি। আমি যদি এখানে ফরম্যাটে এসে পয়েন্ট স্টাইলে এসে যে রিলেট এটা রেখে এখন যদি বলি এটা 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে এখন আমি এখান থেকে কপি করে CO কপি করে এটার সেন্টার পয়েন্টটা ধরে এখানে বসাই দিব একটা একটা করে, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, এখন আমি যে এখানে যখন আসতেছি, এটা অবজেক্ট স্ন্যাপ করতেছে, কি কাকে স্ন্যাপ করতেছে, নোড। এই নোডকে তখনই স্ন্যাপ করবে, অনেকে পয়েন্টে আসার পরে স্ন্যাপ করে না, কেন করবে না, আপনার যদি অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে এই যে নোডটা অফ থাকে, ঠিক আছে? আমি এখানে এটা অন্য কিছু আসছে, সেটা হচ্ছে নিয়ারেস্ট আসতেছে, তাই না? এই যে আমরা বললাম নিয়ারেস্ট যদি অন থাকে অনেক সময় আপনাকে ইয়া করবে, তাহলে এই ক্ষেত্রে আমি নোড পয়েন্টটা পাচ্ছি, পাবো না। পয়েন্ট পাইতে হলে পয়েন্ট পরে পয়েন্টের কে স্ন্যাপ করতে হলে আপনাকে কোনটা অন রাখতে হবে, নোড অন থাকতে হবে, ঠিক আছে? তাহলে নোড যদি অন না থাকে তাহলে আপনি পয়েন্ট কি করতে পারবেন না, স্ন্যাপ করতে পারবেন না। এই জন্য এই যে নোডটা মানে হচ্ছে পয়েন্টকে স্ন্যাপ করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এই যে এসে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে দুইটা হয়ে গেল। এরপরে বাকি আমরা এইটা আর এটা আর এটা, এই তিনটাকে ডিলিট করে দিব। এটা একটু কি অন্য প্রসেস, কিন্তু আমরা ডিভাইড কমান্ডটা একটু শিখলাম আর কি, ঠিক আছে? তাহলে কি, তাহলে আমরা বসাতে পারতেছি। এরপর কি এদিকে মিরর করে দিব, তাই না? একটু ইউজ করেন, ডিভাইড কমান্ড ইউজ করেন। জাস্ট সিস্টেম ফলো করবেন, কপি কমান্ডে ঢুকছি, ঠিক আছে? এরপর অবজেক্ট সিলেক্ট করছি, এরপর এন্টার দিলাম, ঠিক আছে? বেস পয়েন্ট দিব, যেদিকে কপি করব সেদিকে কোঅর্ডিনেট পয়েন্টটা, ওকে? এরপর কি চাচ্ছে, যে স্পেশালি সেকেন্ড পয়েন্ট অর অ্যারে, এখানে আমরা কাকে অ্যাক্টিভ করব, অ্যারে কে অ্যাক্টিভ করব। অ্যারে শর্টকাট কি এ, এই ক্ষেত্রে এ লিখে এন্টার করলাম, ওকে? তাহলে এরপর কি চাচ্ছে, এন্টার নাম্বার অফ আইটেম, কয়টা ডট টোটাল 6টা, তাহলে 6 লিখে এন্টার করলাম, ওকে? এরপর এই যে ফিট, এরপর যেটা আসছে 6 এর পর এরপর কি আসছে ফিট, এই যে ফিটের জন্য এফ লিখে এন্টার করলাম, ওকে? এরপরে এই সোজা এনে পারপেন্ডিকুলারে স্ন্যাপ করে দিবেন, এরপরে এসকেপ দিবেন। আমাদের আর বাকি কি আছে আমরা একটু দেখি। এখানে টাই রড গুলা দিব, এবং এখানে যদিও এরা এই রিইনফোর্সমেন্ট গুলা একটু এভাবে কোনাকুনি আছে, তাই না? আপনার চাইলে এখানে ফিলেট করে একটু কি রাউন্ড শেপ করে দিতে পারেন দেখার সুবিধার্থে, সৌন্দর্যের জন্য। যদিও এটা বেশি প্রিন্ট করার সময় পরে এত বেশি দেখা যাবে না। কোনটা, এই যে কোনা, যখন টাই গুলা বানাই তখন তার এটা সোজা এভাবে থাকবে না, তাই না? এটা একটু এভাবে বাঁকা হবে না, রড গুলো তো বাঁকা হবে। আমরা চাইলে সেটা ওইখানে কি দেখাতে পারি, যদিও এত বেশি কি ইফেক্টিভ না, তারপর আমরা এখানে এটাকে ইজিলি কি করতে পারবো, কোনাটাকে ফিলেট করে দিব আর কি। ফিলেট কমান্ডের শর্টকাট কি এফ, এই যে ফিলেট কমান্ড, তাই না? ফিলেট কমান্ডের জন্য এফ লিখে, একটু খেয়াল করেন এদিকে, আগে এফ লিখে এন্টার করলাম। এন্টার করার পরে প্রথমে অবশ্যই রেডিয়াস দিতে হয় আমাদেরকে ফিলেটের জন্য, তাই না? রেডিয়াস দিব, রেডিয়াসের জন্য এখানে ক্লিক করবো অথবা আর লিখে এন্টার করবো। আমি আর লিখে এন্টার করলাম। রেডিয়াস কত দিব, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের এই সার্কেলের রেডিয়াস কত ছিল, হ্যাঁ 0.5, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে 0.5 দিয়ে, দেখবেন এটা এটার সাথে লেগে যাবে,
তো এটার সাথে তো আমরা তো রডটা তো আর মেইন রডের সাথে ভিতরে ঢুকে যাবে না, বাইরে থাকবে। সেজন্য আমি এখানে রেডিয়াসটা 0.5 এর থেকে একটু কম দিব, সাপোজ 0.35 বা 0.4 এরকম সামথিং। তখন এটা এখান থেকে একটু বাইরের দিকে থাকবে, ঠিক আছে। তো আমরা 0.5 দিলে এটা একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেজন্য আমরা 0.5 না দিয়ে কত দিচ্ছি, যেহেতু কি যাচ্ছে রেডিয়াস আমরা 35 দিলাম, একটু একটু বেশি থাকুক আর কি, এন্টার দিলাম। এরপরে কয়টা কোণা করতে হবে আমার, 4টা, তাই না? আমার এই যে এটা একটা পলিলাইন না, রেক্ট্যাঙ্গেলটা পলিলাইন না, আমরা পলিলাইন আমরা ফিলেটের ক্ষেত্রে বলছিলাম মাল্টিপল হলে 4 বার 8 বার ক্লিক করতে হইতো। এখানে যেটা একটা পুরোটা একটা পলিলাইন, কাকে কাজে লাগাবো, পলিলাইনকে কাজে লাগাবো। এই যে পি লিখে এন্টার করলাম। এরপর এটা জাস্ট যে কোনো জায়গায় একটা ক্লিক করলে হবে। দেখেন এখানে আমার এটা কি, এটা রাউন্ড শেপ দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, যদিও ওটা একটু কোণাটা যেভাবে হোক আমার কোণাটা দেখা যাচ্ছে আর কি, যে একদম কোণাকুনি হয় না, একটা রাউন্ড শেপ আছে। ঠিক আছে, কি করছে, ফিলেট কমান্ডে ঢুকছি, এফ লিখে এন্টার করছি। এরপর রেডিয়াসের জন্য আর লিখে এন্টার করছি। এরপরে আমি এখানে 0.35 দিছি, আপনি চাইলে 0.4 ও দিতে পারেন, আমরা 0.35 এ রাখি, এন্টার দিলাম। এরপর পলিলাইন সিলেক্ট করে পলিলাইনকে ক্লিক করে এই পলিলাইনটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমার 4টা কোণায় ফিলেট হয়ে যাবে। ঠিক আছে, 4টা কোণা একসাথে ফিলেট হবে আর কি। এরপর আমরা যদি খেয়াল করি আমার এখানে টাই গুলা দেখাইতে হবে। দেখেন এখানে কয়টা টাই, টাইয়ের ব্যাপারে কথাবার্তাতে আমি পরে আসি। আগে এখানে এই যে টাইয়ের জন্য যে হুকটা দেখানো আছে, এই হুকটা আমরা কিভাবে বসাবো সেটা একটু দেখি। এখানে টাই কয়টা হইলো, এখানে 2টা হইলো, কেন 3টা কেন হয়, কেন কখন আমরা কিভাবে ইউজ করি, এগুলো নিয়ে আমি একটু ডিটেইলস আসবো একটু পর, আগে কাজটা শেষ করি আর কি। তো এখানে আমরা এই যে রিংটা বসাইছে, এই হুকটা, এই হুক এখানে একটা রিং বসাইছে, এটার একটা হুক থাকতে পারে, এখানে একটা হুক থাকবে, এটা এখানে যদি একটা রিং থাকে এখানে একটা হুক থাকবে, তাই না? এভাবে 3টা হুক থাকবে। যদি আমার এখানে একটা দেখাচ্ছে, আমাদের তিনটা রিং এর জন্য 3টা হুক থাকবে। এই হুকটা কিভাবে বসাবো সেটার জন্য আমরা একটা হুক ড্র করে নিতে পারি। ঠিক আছে, হুক ড্র করব কিভাবে, আমরা একটা সার্কেল ড্র করব। প্রথমে সার্কেল ড্র করব, এটা রেডিয়াস হচ্ছে ওই যে সার্কেল এখানে যে আমরা করছি সেটার অনুযায়ী 0.5, মানে কার সাথে ম্যাচ করে, এটার সাথে ম্যাচ করে। ঠিক আছে, এটা যেহেতু 0.5 দিছে, এখানে কি 0.5 রেডিয়াস দিয়ে আঁকলাম। এরপরে লাইন কমান্ড নিব, এরপরে এখান থেকে এই কোয়াড্রেন্ট পয়েন্ট ধরে নিচের দিকে, এসিআই বা বিএনবিসি বলে সিসমিক হুক, মানে ভূমিকম্প সহনশীল করার জন্য সিসমিক হুকের লেন্থ, এই যে লেন্থটা 3 ইঞ্চি হতে হয়, মিনিমাম কত ইঞ্চি, 3 ইঞ্চি হতে হয়। তো এখানে আমরা 3 ইঞ্চি ইউজ করি, সাপোজ 3, এন্টার করলাম। ওকে, এরপরে আবার লাইন কমান্ডে ঢুকলাম, আবার এই পয়েন্ট থেকে এদিকে 3 লিখে এন্টার করলাম। জাস্ট আর একটা সার্কেল ড্র করছি, 2টা লাইন আঁকছি। এরপরে 3 আর এন্টার করে এই জায়গাটা ট্রিম করে দিলাম। ওকে, এরপরে এই সবগুলোকে সিলেক্ট করে একসাথে করার জন্য কোন কমান্ড ইউজ করতে হয়, জয়েন কমান্ড। জয়েন কমান্ডের শর্টকাট কি, যে লিখে এন্টার করে যে জয়েন কমান্ড, জয়েন করে দিলাম। তার মানে কি সবগুলোকে একসাথে করে নিলাম আর কি, যাতে 3টা অবজেক্টকে একসাথে করে নিছি। ঠিক আছে, এতটুকু করেন। সার্কেল ড্র করেন, তারপর কোয়াড্রেন্ট পয়েন্ট ধরে আমরা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি যেহেতু এসিআই বলে আমরা এসিআই টাই ফলো করলাম আর কি, 3 ইঞ্চি। তাই তো আর এভাবে থাকবে না, এটার ক্ষেত্রেও এসিআই বা বিএনবিসি বলে সিসমিক হুক কি হইতে হয়, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে এখান থেকে আমরা কি করব, রোটেট করে নিব। রোটেট করব, রোটেটের শর্টকাট কি, আর ও লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। বেস পয়েন্ট, আমি সেন্টার পয়েন্টটাকে বেস পয়েন্ট দিচ্ছি, এটার সেন্টার পয়েন্টকে দিলাম, অর্থ মোডকে অফ করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, মানে 45 ডিগ্রি। এটাকে 135 ডিগ্রি হুক কেন বলে বলেন তো, দেন এটা এই হুক যখন হবে, আমরা হুক যখন বানাই, এখান থেকে হুকটা কিভাবে আসবে, এই যে হুকটা এখান থেকে সোজা যদি এদিকে চলে যায়, তাই না, এদিকে সোজা হলে কি ওইদিকে যেত, তাহলে এটাকে আমরা এদিকে না নিয়ে কোন দিকে আনতেছি, এদিকে আনতেছি, তাই না।
তাহলে দেখ কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এখান থেকে 100, এখান থেকে এটা এখান থেকে 90 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, তাই না? অ্যাকচুয়ালি এই দিক থেকে আমরা এটাকে 45 ডিগ্রি বলতে পারি, ঠিক আছে? তো এটাকে এই জন্য 135 বলে, যে সিসমিক হুক কত ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে 135 ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি লাইন যেহেতু সোজা সোজা না গিয়ে এটাকে আমরা 135 ডিগ্রি ব্যান্ড করি, সেজন্য 135 ডিগ্রি হুক বলে। ওকে, তাহলে এটা এই জন্য আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলাম, কোণাকুণি করলাম। এখন একটা হুকে কি হবে, এখান থেকে এসে এটা এদিকে আসবে, আর এই দিকেরটা এসে এখান থেকে এসে এদিকে আসবে, তাই না? এই জন্য আমরা এই যে এখান থেকে এসে এটাকে এদিকে দেখালাম, এদিকেরটার জন্য এটা দেখালাম, ঠিক আছে? এভাবে হুকটা থাকবে। এরপর এখান থেকে কপি করে সি ও কপি করে এটা সেন্টার পয়েন্টটা ধরে কোথায় এনে বসাই দিব, এটাতে একটা বসাবো। ওকে, এটা বসাইলাম। ওকে, একটা বসাইলাম, কিন্তু আমার কয়টা লাগবে এখানে? এই ড্রয়িং অনুযায়ী যদি আমরা খেয়াল করি, এখানে কয়টা রিং আছে, কয়টা টাই আছে? এখানে একটা আছে, এখানেও একটা আছে। আমরা আগে এইটাকে ডিফাইন করি, তারপরে স্পেসিফিকেশনের ব্যাপারে বলি, কয়টা টাই ইউজ করবো, টাইয়ের ব্যাপারে কি কথাবার্তা সেটা, ঠিক আছে? তাহলে এটা দুইটা আঁকার জন্য কি করবেন, এখানে করবেন কি, রেক্টেঙ্গেল নিবেন, রেক্টেঙ্গেল ড্র করবেন কোত্থেকে, এই যে আমি যদি এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ওকে, এরপরে আবার রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট একটা রেক্টেঙ্গেল ড্র করলাম।